আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে আমরা এই মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করব, আপনারা সবাই জানেন এবং গোটা জাতি আমরা জানি যে শত শহীদের রক্তের বিনিময় এবং অসংখ্য তরুণ, অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে, সেই বাংলাদেশ নিয়ে স্বপ্ন কী, সেই বিষয়গুলোই আমরা আজকে তুলে ধরবো এবং জানার চেষ্টা করব। স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর বাঁ পাশে রয়েছে আপনাদের, তারাও ইতিমধ্যে আপনাদের পরিচিত মুখ হয়েছেন এবং অসংখ্য মানুষের হৃদয় স্থান করে নিয়েছে যারা, তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকা প্রত্যেকে, তার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল কেন্দ্রীয় দুইজন সমন্বয়ক আছে। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক বাম পাশে রয়েছে আসাদ বিন রনি, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রনি, স্বাগত জানাচ্ছি। ঠিক এরপরই রয়েছে নাজিফা জান্নাত, তিনিও কেন্দ্রীয় সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাজিফা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রথমেই আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি। আসলে তোমাদের যে কাজগুলো সেগুলো অনেক বড়, সেই কাজের জায়গায় তোমাদের রেসপেক্টের সাথেই কথা বলতে হয়, কিন্তু আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা তুমি বলে সম্বোধন করতে চাচ্ছি, যদি তোমাদের আপত্তি না থাকে। ওকে প্রিন্স ভাই, আমরা এই যে নতুন বাংলাদেশ আসলো, যে নতুন দীর্ঘদিন থেকে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই আন্দোলনের সফল একটা রূপ আমরা যে পেলাম, এই তার নেতৃত্বে যারা আজকে ছিল, আমরা আজকে আসলে ওদের কথা দিয়ে শুরু করতে চাই এবং ওদের জি 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 আমি প্রথমেই একটু রনি, তোমার কাছ থেকেই আসলে শুরু করতে চাই। সবার একটা প্রশ্ন থাকে, তোমাদের দেখলেই যে বিষয়টা জানতে চায়। আমরা অনেকগুলো হয়তো কথা আলোচনায় যাব, কিন্তু প্রথমেই একটু জানতে চাই, আমি যতটুকু জানি যে তোমরা এই দুজন দেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটিগুলো তোমরা সমন্বয় করে আন্দোলনে ডাক দিয়েছিলে। ঠিক এর আগেও একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনে করা হতো যে তারা হয়তো বদ্ধ, ডিভাইসের মধ্যে আবদ্ধ, কিংবা তারা দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, শুধু পড়াশোনা অ্যাসাইনমেন্টের মধ্যে ডুবে আছে ক্যাম্পাসে। তো সেই প্রেক্ষাপটে তোমরা কিভাবে এই আন্দোলনে সেই শিক্ষার্থীদের কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করে তোমরা আন্দোলনে নেমেছিলে বা তাদেরকে একসাথে করেছিলে? রনির কাছ থেকে পরে শুনবো, এরপর অবশ্যই জান্নাতের কাছে ফিরবো। আসলে আমাদের যে রাষ্ট্রের যে একটা পারস্পরিক একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ বলতে গেলে একটা কারাগারের ভিতরেই ছিল যে বিগত 15 বছরে, এবং মানুষের ভিতরে একটা আতঙ্ক, ভয় কাজ করছে যে আমি যদি কথা বলতে যাই, না আবার আমাকে বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয়, আমাকে কিনা আবার আয়নাঘরে আবদ্ধ করা হয়। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে এটা এমন একটা যারা অথরিটি আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে আরও ভয়ানক একটা অবস্থা। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলতে পারবেন, ফ্রি অফ স্পিচের একটা জায়গা আছে, আপনি অ্যাক্টিভিজম করতে পারবেন, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে এমন একটা সিচুয়েশন অথরিটি করে রেখেছে, যদি আপনি অথরিটির কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন, তাহলে আপনাকে ভার্সিটি থেকে বহিষ্কার করে দেবে। এই রকমের একটা পরিস্থিতিতে যখন তারা থাকে, যখন সে তার নিজের সাথে ভার্সিটিতে যদি কোনো অন্যায় হয়, সেটার বিরুদ্ধে সে আওয়াজ তুলতে পারে না, তারপরে তো আসলে রাষ্ট্র, সমাজ এই বিষয়গুলো আর পরের ধাপে আসে। কিন্তু এইবারে যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটায় শুরু থেকেই সারা বাংলাদেশের ছাত্র জনতার একটা গণসম্মতির জায়গা ছিল, এবং আমরা শুরু দিন থেকেই যখন হাইকোর্টের রায় দিয়ে এই কোটাকে আবার পুনর্বহাল করে, সেই দিন থেকেই পাবলিক ভার্সিটির সাথে আমরা একত্রতা প্রকাশ করি এবং আন্দোলনে যুক্ত হই পাবলিক লাইব্রেরির সামনে থেকে। এর পরবর্তীতে আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে যুক্ত হচ্ছে, কিন্তু তারা বিচ্ছিন্ন। তো তাদেরকে কীভাবে সংগঠিত করা যায়, সেই জায়গাটা আমরা সর্বপ্রথম 10 তারিখ রামপুরাতে আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, কানেক্ট যাদের আমরা করতে পারি, তাদের নিয়ে বাংলা ব্লকের যে কার্যক্রমগুলো হয়, যেই কর্মগুলো হয়, সেই কর্মগুলো আমরা 10 তারিখে রামপুরাতে বাংলা প্লট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা সমন্বয় করার চেষ্টা করি। সেই থেকেই আসলে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ অফিসিয়ালি ভাবে বলতে গেলে। এর ধারাবাহিকতায় পরবর্তী যখন 15ই জুলাইতে
ছাত্রদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সারা জায়গাতে নির্মমভাবে নির্বিচারে গুলি করা হলো, আমাদের কয়েকজন শহীদ হলো, কয়েকজন গুরুতর ইনজুর হলো, পাবলিক ভার্সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে অত্যাচার করা হলো সাধারণ নিরস্ত্র ছাত্রদের উপর, সেটা দেখে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ব্যক্তির হৃদয় কাঁদে নাই, তার মন কাঁদে নাই, তার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় নাই। এবং 15 তারিখের পর থেকে সারা বাংলাদেশের সর্বসাধারণ এবং সর্বছাত্ররাই মাঠে নেমে এসেছে সেই ক্ষোভের জায়গা থেকে। সাধারণ ছাত্ররা একটা দাবি জানাইতেই পারে, তাদেরকে রাজাকার বলা, তাদের উপর এভাবে নির্বিচারে গুলি করা, এটা তো আসলে কোনো গভর্নমেন্টের কাজ হতে পারে না। তারপরে তোমরা সকল বিশ্ববিদ্যালয় থেকে আবার সমন্বয়কারী নিয়ে কি একসাথে করেছো, নাকি সবাই অটো চলে আসছিল? সে জায়গা থেকে অনেক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ক্যাম্পাসের সামনে আন্দোলন শুরু করেছিল, তারা তাদের গণ্ডির ভিতরে করে যাচ্ছিল। আমরা যে কাজটা করেছি বিভিন্ন জায়গাতে, মিরপুরে, উত্তরাতে যেই বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদেরকে একটা প্লেসে আনার কাজটা করেছি, জানো এটা তারা অল্প বালি, বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু বালিকলা গড়ে তোলে মহাদেশ, সাগরও অতল। সেই জায়গা থেকে প্রত্যেকে একটা জায়গায় এনে এটা বড় ম্যাচ পিপলের একটা জায়গাগুলো করার সমন্বয় কাজগুলো আমরা করেছি শুরু থেকে। নাজিফা জান্নাতের কাছে ঠিক এই জায়গাটাই আসি। আমরা দেখছিলাম, শুনছিলাম আর কি, যে মিরপুর, যাত্রাবাড়ি, এরপরে আমরা রামপুরা, উত্তরা, এই জায়গাগুলো এবং রামপুরার এই পুরো জায়গাটায় আমরা দেখছিলাম যে কি ভয়াবহ অবস্থা। একটা পর্যায়ে তো ব্র্যাকের উপর থেকে হেলিকপ্টার দিয়ে পুলিশ নিয়ে যাওয়ার যে যাচ্ছিল, সেই সময়টা বা সেই দিনটায় আসলে খুব ছোট্ট করে যদি খুব বেশি জায়গায় না নিতে পারি, একসাথে এত লোকজন, এত পুলিশের গুলি, এর মধ্যে তোমরা একসাথে কিভাবে এত লোকজন নিয়ে সেই মাঠে অবস্থান করছিলে? আসলে সেই তারিখটা তো ছিল 18 জুলাই। তো আমার মনে আছে সেই দিন, আসলে আমি একটু ছোট করে বলতে গেলেও ওই দিনের যদি আপনি ঘটনা জানতে চান, সেদিন অভিজ্ঞতাটা কিরকম ছিল। ওই দিন আসলে আমরা কোনো মাইক পাচ্ছিলাম না। আমরা তো প্রত্যেক দিন এত বিশাল জমায়েত, আমাদের তো সেখানে দাঁড়াতে হলে আমাদের একটা মাইক লাগে। তো সেই দিন আমি সকালবেলা থেকে, যখন আগের দিন রাতে আমি কথা বলে নিয়েছি যে সকালবেলা আমি মাইক পাবো, কিন্তু সকালবেলা যখন আমি 9টার থেকে যোগাযোগ করছিলাম যে মাইক কখন আসবে, আমরা কখন পাবো, তখন আমাকে জানানো হচ্ছিল যে আমাদের তো মাইকের এখানে দোকানের সামনে এসে বিজিবি পুলিশ অবস্থান নিয়েছে, মাইক আমাদেরকে যেতে দিবে না, আমাদের ব্যাটারি খুলে নিয়ে গেছে। তো আমি অপেক্ষা করছিলাম যে তাহলে মাইকটা আসলে আমি মাইকটার গাড়িতে করে আমি আমার ক্যাম্পাসে চলে আসবো, ইস্ট ওয়েস্টে, যে রামপুরা জোনটাতে, রামপুরা ব্রিজে চলে আসবো। তো তখন হচ্ছে আমি যখন পাচ্ছিলাম না, ওইদিকে আমি খবর পাচ্ছি আমাদের গ্রুপগুলোতে, দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা হচ্ছে ইস্ট ওয়েস্টে যারা আছে প্রায় 300 জনের মতো জমায়েত 10টার আগেই সেদিন হয়ে গেছে। তো সকালবেলা আমি এটা শুনতে পারলাম এবং আমার মনে আছে তখন বোধহয় 10টার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই আমাদের গ্রুপগুলোতে যে ব্র্যাকের সামনে হচ্ছে হামলা হয়েছে। তখন আমি আমাদের স্টুডেন্টদেরকে বললাম যে আমরা হচ্ছে আমাদের এখানে একটা অংশ অবশ্যই ব্র্যাকের সামনে যাওয়া উচিত, আমরা হচ্ছে ওইদিকে মুভ করি, ওখানে কি হচ্ছে আমাদের গিয়ে দেখা উচিত, ওদেরকে আমার প্রোটেক্ট করা উচিত। তো আমি যখন রামপুরা ব্রিজে এসে পৌঁছে, আমি তখন দেখছি পুলিশ গুলি করছে। মানে আমি তখন রামপুরা ব্রিজে আর ঢুকতেই পারছি না। তখন শিক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং পুলিশ তখনই আমি দেখতে পাচ্ছি যে শুট করছে, আমি গুলির শব্দ শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। তার মানে এখানে কেউ কারো অপেক্ষায় থাকেনি, সবাই সবার মতো চলে এসেছে। সবাই সবার মতো, আমাদের প্রোগ্রাম শুরু হবার কথা ছিল সকাল 10টায়, তো সেই জায়গা থেকে তো আমাদের জমায়েত ছিলই। কিন্তু যখন আমরা দেখতে পারলাম পুলিশ এর মধ্যে এসে ব্র্যাকের সামনে হামলা শুরু করেছে, টিয়ার গ্যাস মারা শুরু করেছে, ফাঁকা গুলি বলেন বা ডিরেক্ট, আমি শুনতে পেয়েছি সেদিন সরাসরি তারা বুলেটই ছুড়েছে, ছোড়রা গুলি ছিল না সেটা। তো সেই জায়গা থেকে আমিও ঢুকতে পারছিলাম না। তো প্রাথমিকভাবে 18 তারিখে ব্র্যাকের সামনে তারা তো আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়, তখন কিছুক্ষণের জন্য সেটা বন্ধ ছিল। এই যে আমাদের মুভমেন্ট, আমাদের অবস্থান কর্মসূচি, সেটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। এরপরে যেটা হয়, কিছু সময় যাওয়ার পরে পুলিশ আবার ব্যাক করে আমাদের ইস্ট ওয়েস্টের সামনে তারা অবস্থান নেয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটা, সেখানে তারা আসে এবং আমরা দেখতে পাই যে তারা তো আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশনে যায়নি, তাদের কমিউনিকেশনটাই ছিল গুলি, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড। তো ওই অবস্থায় স্টুডেন্টদের মধ্যেও এই স্পিরিটটা ছিল যে তোমরা আমাদেরকে দমাতে চাচ্ছ, এখানে পিছু হওয়াটা মানে কি, গুলি খাওয়া,
বা এসে তাদের এখানের মধ্যে কেউ শর্ট হওয়া বা কারো হচ্ছে তার যে মানে আক্রমণ করা তার উপরে পুলিশের জায়গা থেকে, সেগুলোই হচ্ছিল। তো আমাদের কথা ছিল যে তোমরা হটবা, তোমরা এখানে আমাদের ক্যাম্পাস, এটা আমাদের এরিয়া, তোমরা এসে স্টুডেন্টদের উপরে এরকম নির্বিচারে তোমরা হামলা করতে পারো না, গুলি ছুটতে পারো না। তো সেই দিন আসলে স্টুডেন্টদের যেই ক্ষোভের জায়গা এবং নিজেদেরকে রক্ষা করা, আত্মরক্ষার যে জায়গা, সেই জায়গা থেকে পুলিশকে হটানোর জায়গা থেকে সেখানে স্টুডেন্টরা, প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের জায়গা থেকে সেখানে আমরা অবস্থান নিয়েছিলাম এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে যে পুলিশ আসলে পিছু হটতে বাধ্য হয়েছে। তো এই আন্দোলনে তোমরা যখন কন্টিনিউ করছিলে, তো তোমাদের পারিবারিকভাবে বা তোমাদের ব্যক্তিগতভাবে কি হুমকি কেমনটা পেয়েছিলা? একে তো পুলিশের পক্ষ থেকে কিংবা তৎকালীন সরকারি দলের পক্ষ থেকে, এরকম কি তোমাদের এই ডিস্টার্বের যে জায়গাগুলোয় এটা কি তারা তোমাদের লোকেট করতে পেরেছিল কোনোভাবে? বা আমরা তো ভয়ের মধ্যে ছিলাম প্রতিনিয়ত, এবং আমি যে এলাকায় ছিলাম বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে এরিয়াগুলো ছিল, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, এখানে আমি প্রত্যেক দিনই খোঁজ পেয়েছি যে রেইড হচ্ছে, বাসার নিচে এসে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু শুধু যে ছেলেদের মেস কেন্দ্রিক ছিল বিষয়টা এরকম না, মেয়েদের মেসগুলোতেও পুলিশ গিয়েছে। গিয়ে ওই বাসার যে কর্তৃপক্ষ বা যে বাড়িওয়ালা, তারা বলেছে যে এখানে আমরা ফ্যামিলি বাসায় থাকি, এখানে মেয়েদের মেস নেই। যারা যেইসব জায়গাগুলোতে ছেলেদের মেস ছিল, ওইখানের বাড়িওয়ালারা বলেছে আমরা সবাই ফ্যামিলি, এখানে কোনো স্টুডেন্ট থাকে না। বাড়িওয়ালারা অনেক সহযোগিতা করেছে এবং আমি যেখানে ছিলাম শান্তিনগরে, সেখানেও রেইড পড়েছে। তো আমরা ওটার জন্য প্রস্তুত ছিলাম যে আমাদেরকেও লোকেট করা হচ্ছে এবং আমাদেরকেও তুলে নিয়ে যেতে পারে, এই আশঙ্কার মধ্যে আমরা ছিলাম। এবং শেষ পর্যন্ত হয়তো প্রাইভেটে, মানে আমরা যেই দুইজন সমন্বয়ক রয়েছি, কোনো জায়গা থেকে হয়তো আমরা কিছু পদ্ধতি অবলম্বন করেছি, যেমন আমরা সিম চেঞ্জ করে ফেলেছি। আসাদ রনি যে আমার সাথে বসে আছেন, ওনার সিম উনি চেঞ্জ করে ফেলেছে। আমরা ফোন বন্ধ করে রেখেছি যাতে আমাদেরকে লোকেট করা না যায়। তো এই আশঙ্কাগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত ছিলাম এবং আমাদের পরিবারও আমাদের ব্যাপারে এই কনসার্নের মধ্যে তারা ছিল। তুমি তো লক্ষ্মীপুরের মেয়ে আর তুমি বরিশালের। ওকে, আমরা এই কথা শুনবো। আমি ইমরান সালে প্রিন্স, আপনার কাছে ফিরে আসছি। ছাত্র রাজনীতি থেকে আপনার উঠে আসা, তারপরে আপনি দীর্ঘদিন একদম এখন জয়েন্ট সেক্রেটারি, এর আগে সাংগঠনিক সম্পাদক ছিলেন কিছুদিন আগেও, এবং দীর্ঘদিন আপনাদের এই সেটে বসেই অনেক কথা বলেছেন। আপনার বিপরীতে তখন আওয়ামী লীগের নেতারা অসংখ্যবার কথা বলেছিলেন, আপনারা আপনাদের কথা বোঝানোর চেষ্টা করেছিলেন, আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এখনকার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান হলো, ওদের কথা শুনলেন, অসংখ্য শহীদ, এখন হসপিটালে অনেকেই কাতরাচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আন্দোলন, এই সাহসিকতার, যাদের ব্যাপারে একদম উৎসাহ হারিয়ে গিয়েছিল, যেই প্রজন্ম বোধহয় কোনো কিছুর দিকে নজর নেই, সেই প্রজন্মটাকে হঠাৎ করে এইভাবে আবার তাদের ফিরে আসাটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি ছাত্র গণবিপ্লবের যারা মূল নায়ক এখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে দুইজন, রনি এবং নাজিফা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র গণবিপ্লবের আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর নির্যাতন, নিপীড়নে, গুলিতে যারা নিহত হয়েছেন, সে সকল অসংখ্য ছাত্র, যুবক, শিশু, বৃদ্ধ, শ্রমিক, কৃষক, সকল প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রকে আওয়ামী লীগ যে ভেঙে চুরমার করে ফেলেছিল, সেই রাষ্ট্র মেরামতের যে একটা নতুন দিকে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, সেই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনি এতক্ষণ ধরে আমাদের ছাত্র আন্দোলনের যারা মূল নায়ক ছিলেন, তাদের দুজনের যে কথাগুলো আমরা শুনছিলাম, আমি আসলে মুগ্ধ হয়েই তাদের কথাগুলো শুনছিলাম। গত 15টি বছর আমাদেরকে কিন্তু এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আসলে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক সংগঠনটি, তারা গত 15 বছর যেভাবে আমাদের এই গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে, তারা বাংলাদেশের যে মালিকানা, জনগণ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে মালিক, সেই রাষ্ট্রের মালিকানা তারা কেড়ে নিয়েছে এবং একে একে সকল অধিকার, কথা বলার অধিকার,
গণমাধ্যমের স্বাধীনতা সমস্ত কিছু তারা কেড়ে নিয়েছে। আপনারাও যে গণমাধ্যম চালাতেন, আপনাদের কি স্বাধীনতা ছিল? একটা প্রচ্ছন্ন একটা প্রভাব ছিল। আপনারাও টকশোর আগে বলতেন, ভাই আপনারাও বাঁচেন, আমাদেরও বাঁচতে দেন, যাতে আমরা এমন কিছু না বলি। তারপরেও কিন্তু এই টকশোগুলির মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি। এই আন্দোলনেও আপনারা মাঠে যেসব রিপোর্টাররা কাজ করেছেন, যা ধারণ করেছেন, সেটা কি টিভির পর্দায় আপনারা দেখাতে পেরেছেন? পারেন নাই। এই আক্ষেপ তো আপনাদেরও আছে, ছিল, এবং সে কারণে অনেক গণমাধ্যম দুঃখজনকভাবে আক্রান্ত হয়েছে, আমরা দেখেছি। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। তো এইগুলো সব দমন করে, দমন নিপীড়ন নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। দুর্নীতি, লুটপাট কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা কিন্তু এখানে বসেই আমরা বলেছি, আপনারা বাধা দিচ্ছেন, আমরা জানি যে আপনারা এগুলি বলতে দিবেন না আমাদেরকে। তারপর গতকালকে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য, তার ছেলে জয়, তার ভাগ্নি টিউলিপ, যে ব্রিটেনের আপনার এখন এমপি এবং মন্ত্রী, তারা একটি অস্ত্র কেনার ডিলে কিভাবে 5,000 কোটি টাকা, কোটি ডলার তারা এখানে লুটপাট করে নিয়ে গেছে। 500 কোটি ডলার, সরি, তো 500 কোটি ডলার আমি সংশোধন করছি, 5 বিলিয়ন ডলার লুটপাট করে নিয়ে গেছে। শুধু এটা নয়, এই প্রত্যেকটা সেক্টরে তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিশন খেয়েছে। এই টাকা বিদেশের মাটিতে তারা সম্পদের পাহাড় গড়েছে। তার ছেলে, আমরা শুনি যে আমেরিকাতে 6টি আপনার বড় বড় খামার বাড়ি, ফার্ম হাউস যেটাকে বলে, সেগুলো আছে। হেলিকপ্টার নামে তার হেলিকপ্টার আছে ব্যক্তিগত। তো এগুলোর টাকা কোথা থেকে পেয়েছে? এগুলো বলেছি আমরা। এগুলোর পরিপ্রেক্ষিতে জনগণের যে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ তারা ঘটিয়েছে। একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেটা আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দুর্নীতি, যে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ, বাংলাদেশের মালিকানা তো নবায়নের মানুষ একদিনই সময় পায় 5 বছরে, সেটা হলো ভোটের দিন। ওয়ান ডে ডেমোক্রেসি ছিল আমাদের এখানে, যদি আমরা সেটা চাই না। তো সেই অধিকারটুকু কেড়ে নিয়েছে। একবার দামি নির্বাচন, একবার দিনের ভোট আগের রাত্রে করা, এগুলো করে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, ওনারা সেটা করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। আজকে এরকম আন্দোলন করতে গিয়ে আমাদের 12,000 নেতাকর্মীর অকাল মৃত্যু হয়েছে। 600-রও বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এখনো 79 জন নেতাকর্মীর কোনো খোঁজ আমরা পাই নাই। তারা জীবিত না মৃত আমরা জানি না। আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলম, কুমিল্লার এমপি হিরু, এদের কোনো খোঁজ নাই। এই 6ই আগস্ট মানে স্বৈরাচারের পতনের পরের দিন এই আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে এসছে, কিন্তু ওনাদেরকে কিন্তু আমরা পাইনি। এখনো তাদের ঘরে ঘরে যে আহাজারি, তাদের স্ত্রী সন্তানদের আহাজারি। একটু আগেও একজন ফোন করে কান্নাকাটি করছে যে আমার ভাইকে তো পেলাম না, এত লোককে পেলাম। এর জবাবটা কি? এই যে নিষ্ঠুর স্বৈরশাসন, এর অবসানটা হতো আমরা জানতাম, কিন্তু দেরি হচ্ছিল। জি, প্রিন্স ভাই আপনার কাছে আসি এই কথার সূত্র ধরেই, যে এই যে আহাজারি, এই আহাজারি এখন বাংলাদেশের বিভিন্ন হসপিটালে না, আমি একটু শেষ করি এক লাইনে, যে আমাদের দলের একটা কর্মসূচি চলছে। আপনারা জানেন যে যারা এই আন্দোলনে নিহত হয়েছে, সাধারণ ছাত্র, শ্রমিক, যুবক, প্রত্যেকের কবর জিয়ারত করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, যারা আহত হয়েছে তাদের সহযোগিতা করা। আমরা যাচ্ছি, আমরা যারা জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছি পার্টির 5 জন, আমাদেরকে 10টা ডিভিশনের দায়িত্ব 2টা ডিভিশন করে দেওয়া হয়েছে। আমি নিজে ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বে আছি। আমরা কিন্তু প্রতিদিনই আমরা সেই গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছি, যাদের লাশ দাফন হয়েছে কবর জিয়ারত করছি, তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি, তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থাটা করছি। এটা কোনো একটা রাজনৈতিক দলের একার পক্ষে বা কোনো ব্যক্তিগতভাবে এটা করা সম্ভব না। এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। আমরা আজকে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে সরকার এই দায়িত্ব নিবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, এবং এদের দায়িত্ব নেওয়া এবং এদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া, 5ই আগস্টকে গণবিপ্লব দিবস ঘোষণা করা, এবং যারা আহত হয়েছে তাদের আপনার সুচিকিৎসার ব্যবস্থা করা,
এবং যারা নিহত হয়েছেন তারা যেখানে কবর হয়েছে সেখানে কোনো একটা স্থাপনার নাম বা কোনো একটা সড়কের নাম তাদের নামে করা, এগুলি করে এই যে ছাত্র গণ বিপ্লব এটাকে যুগে যুগে মানুষের মনের মধ্যে জাগরুক রাখা, যাতে ভবিষ্যতে এরকম স্বৈরাচারের কোনো উত্থান না। আমি শুনবো, আর সেখানটাই সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হেলথ অ্যান্ড ওয়েবিং নামে কর্মসূচি একটা দিয়েছে, সে বিষয়ে শুনবো। তবে আমাকে একটা বিরতিতে থেকে ফিরতে হবে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের পর্যায়ে যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কোন পথে যাচ্ছে, আমরা শুনছিলাম সে কথাগুলো। বিরতির আগে ছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সাহেব প্রিন্সের কথা। আমরা ফিরে যাচ্ছি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন যারা উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে আসাদ বিন রনির কাছ থেকে যাওয়ার আগে আমি নাজিফা জান্নাতের কাছ থেকে ঘুরে আসি। নাজিফা, যে বিষয়টি আমরা একটু জানতে চাচ্ছি তা হচ্ছে যে আহতদের সংখ্যা এই আন্দোলনে করতে গিয়ে তোমাদের কাছে কি কোনো হিসেব এসছে যে আহত কত সংখ্যা আছে, আর তাদের মধ্যে কতজন মারাত্মক অবস্থায় আছে? এবং এদের নিয়ে সম্প্রতি আমরা যতটুকু দেখেছি যে তোমরা হেলথ অ্যান্ড ওয়েবিং এই শিরোনামে একটা কর্মসূচি চালাচ্ছ, তো এইটার বিষয়ে একটু যদি বলো। তার আগে একটু আমরা জানি যে এইটার কোনো পরিসংখ্যান তোমাদের আছে কিনা, সংখ্যাটা কত? আমরা এই কাজটি শুরু করার প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমাদের টিম তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা খুব ভালো করে জানি। আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে টিম তৈরি করা হয়েছে, একজন করে নেওয়া হয়েছে যারা ডাটাবেসটা তৈরি করবে এবং করে এটা সেন্ট্রালি সাবমিট করবে। তো এই কাজটাকে আসলে সারা বাংলাদেশকে একত্রিত করার জন্য আহতের তালিকা কিংবা যারা খুব খারাপভাবে ইনজুর্ড হয়েছে তাদের তালিকা করবার জন্য আমরা একটা লিস্ট করছি এবং এটার আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। এবং আমাদের এই হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের যেই টিমটা তৈরি হয়েছে তারা আসলে যারা আহত রয়েছে এই মুহূর্তে তাদের কাছে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার যে জায়গাটা সেটা এনশিওর করার জন্যই আমরা কাজ শুরু করেছি। তো এতদিন তো আসলে নানান ধরনের অস্থিরতা ছিল, আমরা আসলে এই সময়টাতে এসে গত 2-1 দিন ধরে আমরা কাজগুলো একটু গুছিয়ে উঠতে পারছি এবং সেটার প্রয়াস হিসেবে এই টিমটা গঠিত হয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের আসলে আহতর তালিকা কত সেটা আমরা প্রকাশ করতে পারবো এবং সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করার যে জায়গাটা সেটাও আমরা আমাদের কাজের মধ্যে সেটা এনশিওর করব। আমাদের দর্শকদের আগ্রহের জানার একটা জায়গা সেটি বরাবর আছে, সেটি হচ্ছে যে এই বাড্ডা, রামপুরা, বনশ্রী এই এলাকাগুলোতে তোমরা তো ছিলে দুটো বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, এখানে আসলে আহতের সংখ্যাটা কেমন হতে পারে এবং তোমাদের সামনে সেই মুমূর্ষু অবস্থার সেই চিত্রগুলো একটু যদি আমাদেরকে শেয়ার করতে। আমি বলবো এটা অবশ্যই 1000-এরও বেশি, আমি বোধহয় খুবই কম বলছি, কিন্তু এই যে আহতের সংখ্যা এটা তো শুরু হয়েছে আসলে 18 তারিখ থেকে এবং 18 তারিখ থেকে এটা শুরু করে 5 তারিখের পর পর্যন্ত বলবৎ ছিল। আমি যদি আপনাকে একটু করে বলি যে 5 তারিখ রাতে আমি মধ্যরাতে খোঁজ পেয়েছি যে রামপুরায় এই যে আমাদের এখানে যে ভাটারা থানা রয়েছে বাড্ডায়, ওখানে হচ্ছে গিয়ে থানায় হচ্ছে ওইখানে একটা এরকম সম্মুখ যুদ্ধের মতোই হয়ে গেছিল, এরকম রণক্ষেত্র হয়েছিল একদম ভোর পর্যন্ত। ওদিন রাতেই আমি শুনেছি যে এটা 100 খানেকের বেশি ওদিন রাতেই আহত হয়েছে গুলিতে। হ্যাঁ, এবং আমি রক্ত দেখেছি, মানে আমার কাছে যে ফুটেজগুলো এসছে সেগুলো এখনো আমার কাছে রয়েছে যে ওই 5 তারিখের রাতেই এটা 100 ক্রস করেছে। তো আমি বলবো যে এটা 18 তারিখ থেকে শুরু হয়ে একদম 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরে পর্যন্ত মানুষজন বিভিন্নভাবে এই এলাকা জুড়ে মানুষজন আহত হয়েছে। তো এখানে আসলে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি, আমি দেখেছি যে তাদের যে ছোড়রা গুলি পড়েছে তাদের দিকে করা হয়েছে, তাদের এই যে স্কিনের গালের এই একটা অংশের মাংস জাস্ট মানে রক্তাক্ত হয়ে মাংস
আলগা হয়ে গেছে, এরকম আমি আমার চোখের সামনে দেখেছি, যাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হেলথ সেন্টার রয়েছে সেখানে আমি আমার হাতে করে হ্যাঁ হাতে করে উপরে উঠিয়েছি যে ট্রিটমেন্টের ব্যবস্থা কিভাবে আমরা করব। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আশেপাশে, আমি বলবো যে আমাদের ফরাজি হসপিটাল, নাগরিক হাসপাতাল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, তারা আসলে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আশেপাশে সাধারণ অন্য স্কুল কলেজ থেকে আসা যেসব স্টুডেন্ট ছিল তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য তারা ভূমিকা রেখেছে। রনির কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আমরা যদি একটু সমসাময়িক প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান হলো, বিপ্লব হচ্ছে প্রিন্স ভাইয়ের পরিভাষায়, যে পরিভাষায় প্রিন্স ভাই অন্য একটা পরিভাষা সম্ভবত বলেছেন, আমি ছাত্র গণবিপ্লব বলেছি। ছাত্র গণবিপ্লব এই কারণে বলেছি এই আন্দোলনটা নিছক একটা আন্দোলন ছিল না, জি, বা নিছক একটা গণ অভ্যুত্থান ছিল না, এটা একটা ছাত্র গণবিপ্লব। কারণ 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, কিন্তু সেই তুলনায় এটা কিছুই নয়। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যে বিপ্লব হয়েছে, গণবিপ্লব সাধিত হয়েছে, সেই গণবিপ্লবের সাথে আমাদের দেশের গণবিপ্লবের একটা সাদৃশ্য রয়েছে। সেই কারণেই আমি এটাকে গণ অভ্যুত্থান বা ছাত্র গণ আন্দোলন বলতে গণবিপ্লব বলতে চাচ্ছেন, আমি এটাকে গণবিপ্লব বলতে। সেই গণবিপ্লবের তো মহানায়ক আগেই বলেছেন, নায়করা আছে। তো রনি, সেই জায়গা থেকে এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি দেখছো? একে তো হচ্ছে তোমরাই এই যে কারা শিক্ষার্থী তাদের তালিকা করছো, তোমরা নিজেরাই আবার শিক্ষার্থী, সেখানটায় আবার প্রতিনিয়ত এর আগে আমরা দেখলাম যে রাস্তার ট্রাফিক তোমরা ম্যানেজমেন্ট করছো, বিভিন্ন অফিস আদালতের এখনও আমরা দেখছি যে বিভিন্ন মানুষ সহযোগিতার জন্য তোমাদের যাচ্ছে, পুলিশ এখনও পুলিশিংয়ের জায়গায় ফেরেনি। তারপরে হচ্ছে অসৎ লোক সরিয়ে সেখানে সৎ লোকের মাধ্যমে সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া, এই চ্যালেঞ্জগুলো আসলে কি কি মনে করছো তোমরা এখন, গুরুত্ব কোনটাকে দিচ্ছ? আসলে বর্তমানে বাংলাদেশে যদি আপনি দেখেন যে ৭১ পরবর্তী বাংলাদেশ ৫০ বছর কম বেশি এভাবেই চলছে, এবং আমাদের আন্দোলনটা কোটা সংস্কারের দাবিতে হলেও আমরা যারা আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দিচ্ছিলাম, আমাদের সবার মাঝেই একটা লক্ষ্য ছিল যে রাষ্ট্রের একটা রিফরমেশন দরকার, রাষ্ট্রের একটা সংস্কার দরকার। তো এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাষ্ট্রের একটা স্থায়ী সংস্কার ব্যবস্থায় ফিরিয়ে আনা। এখানে আসলে ৭১ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যে ঘোষণাপত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কিন্তু ঠিক ৭২-এ যে সংবিধানটা রচনা করা হলো ঠিক বিপরীত। সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যে মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট ছিল সেটাকে একদম নাই করে দেওয়া হয়েছে। আপনার যদি গণপরিষদ বিতর্কের ডকুমেন্টসগুলো যদি আছে, ওগুলো যদি আপনার পর্যালোচনা করেন, দেখবেন তৎকালীন যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের সিদ্ধান্তগুলো হলো আওয়ামী লীগের পার্টি মিটিংয়ে হইতো এবং গণপরিষদে উপস্থাপন হতো, হ্যাঁ না ভোটে শুধু পাস হতো। এবং এইভাবে একটা পার্টির একটা সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানটা আসলে এই রাষ্ট্রের জনমানুষের সংবিধান না। সেই জায়গা থেকে এই সংবিধানের একটা পরিমার্জন দরকার, এবং এটা অস্বাভাবিক এবং এটা গুরুত্বপূর্ণ। কারণ এই সংবিধানে মানে রাষ্ট্রপ্রধানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে কোনো পারমিশন ছাড়াই শুট করার পারমিশন দিতে পারে, যেটা এই আন্দোলনে হয়েছে। যে সাধারণ আনসারকেও ভারী অস্ত্র দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে, তাদেরকে শুট করার পারমিশন দেওয়া হয়েছে, রাষ্ট্র সংস্কারের একদম দিকে আগাতে। এবং আপনি যদি দেখেন আমাদের সংবিধানে এই পুলিশ বাহিনীকে আপনার দায়মুক্তি দেওয়া আছে। মানে সে যদি সাধারণ জনগণকে সে যদি গ্রেপ্তার করে, সে যদি গুলি করে, তাকে সংবিধান দায়মুক্তি দেওয়া হয়েছে। এটা একটা নিবর্তনমূলক কালো আইন, এবং এই কালো আইনের মাধ্যমেই আপনার বিভিন্ন সময় নাগরিকদেরকে পুলিশ দেখবেন হয়রানি করে। পুলিশ আজকে ৫০ বছরেও জনসাধারণের পুলিশ হইতে পারে নাই। পুলিশ যে সময় যে ক্ষমতায় ছিল তার ভূমিকায় পালন করছে, ক্ষমতাসীনদের ভূমিকা পালন করছে। এই জায়গাগুলো আমরা পরিবর্তন চাই, আমরা স্থায়ী একটা সংস্কার চাই রাষ্ট্রের, যেই সংস্কারের জন্য আসলে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমি প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার আগে দুজনকে একটা বিষয়, এক মিনিট সময়, সেটি হচ্ছে যে বেশ কিছুদিন থেকে বিএনপির মহাসচিব বলছিলেন যে তিনি এই আন্দোলনকে বিজয়কে নস্যাতের পেছনে ষড়যন্ত্র দেখছেন, ষড়যন্ত্র কাজ করছে বলছেন। ঠিক তেমনি জামাতের পক্ষ থেকেও তারা বলছেন যে এর পেছনে ষড়যন্ত্রকারীরা কাজ করছে, সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
কি ষড়যন্ত্র আসলে? আগে নাজিফার কাছে যাই, রনি একটু ছোট্ট করে আমাদের এক মিনিটে বলতে হবে, এরপর প্রিন্স ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা, এই সময়টা আসলে উনি যেটাকে ষড়যন্ত্র বলছে, আমি আসলে এটাকে ষড়যন্ত্র বলতে চাই না। আমি বলবো এখন আসলে একটা টালমাটাল অবস্থা যাচ্ছে। কেউ আসলে তাদের সামনের সময়ের রূপরেখা কি হবে এটা বুঝতে পারছে না, একটা কনফিউজ স্টেটে রয়েছে। তো আমি কি, আমার মনে হয় প্রিন্স ভাইয়ের কাছ থেকেই ঘুরে আসি, কারণ ষড়যন্ত্র বলতে কি বুঝিয়েছে সেটি তার বলার পরে আমার মনে হয় তোমরা ওকে রনি বলো। আসলে আমি কিছুদিন আগে একটা ইন্ডিয়ান নিউজ 18 একটা টক শোতে গিয়েছিলাম। আচ্ছা, সেই টক শোতে আমার যারা অন্যরা ছিল টক শোতে জয়েন করেছে ভাই কলকাতার, তাদের কথা বলার কনসেপ্ট ছিল এই জায়গাতে আর্মি কেন শেখ হাসিনাকে রক্ষা করলো না, আর্মি শেখ হাসিনার সাথে বিটলে ঘুরছে। তো মানে এখানে ষড়যন্ত্রের যে কথাটা বলা হচ্ছে এটা বাস্তবতা হলো, আপনি দেখবেন যে ইন্ডিয়াকে আমরা বন্ধু রাষ্ট্র বলি, কিন্তু এই বাংলাদেশের মানুষের যে গণশত্রু বর্তমানে শেখ হাসিনা, তাকে ইন্ডিয়া তার জায়গা দিয়েছে, তাকে তার বিবৃতি দেওয়ার সুযোগ করে দিয়েছে, তাকে স্পেশাল প্রোটোকল দিয়ে রাখছে। এবং তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, মানে 5ই আগস্ট যখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়, তারা তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের বন্ধন আছে ধ্বংস করার জন্য বিভিন্ন সংখ্যালঘুদের মন্দির, গির্জা, তাদের সম্প্রতি হামলা করেছে। এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে সনাতন রক্ষা একটা মুভমেন্ট বাংলাদেশে করার চেষ্টা করেছিল। এইগুলো আসলে তাদেরই একটা অপপরিকল্পনা বলেন বা তারা ষড়যন্ত্র করে চেয়েছিল যে তাদের যে স্টেক বাংলাদেশ থেকে চলে গেছে, তাদের যে আধিপত্য বাংলাদেশ থেকে এই ছাত্র জনতা নাই করে দিয়েছে, সেটাকে তারা কোনোভাবে আবার ফেরত আনতে পারে কিনা। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ আমার মনে হয় ভারতের এই স্ট্যান্ডের জায়গায় একমত যে এখানে কোনো দাসত্বের সরকার, দাসত্বের কোনো শোষক বাংলাদেশে থাকতে পারবে না। নাজিবা কি কোনো কিছু যোগ করবে? হ্যাঁ, আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে, আমি বলবো আসলে ষড়যন্ত্রের যে আলাপ, যেটা আসাদ বিন রনি বললেন আর কি, সেটা আসলে সেই স্টেজটাও আমরা এই মুহূর্তে আমার মনে হয় আমরা পার হয়ে এসেছি। এবং আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে এই সময়টা আসলে একটা টালমাটাল সময়, এবং এটা খুবই সম্ভাবনারও সময়। কারণ 2 মাস আগেও এখানে কেউ ভাবতে পারেনি যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে, এই রেজিম হচ্ছে এইভাবে তাকে সরকার থেকে পদত্যাগ করতে হবে দেশের প্রধানমন্ত্রীকে। তো আমি বলবো যে এই সময়ে এসে আমাদের সব থেকে বেশি যেটা গুরুত্ব দেওয়া দরকার, যেটা আমাদের নিজেদের যেই কাজ, নিজেদের যে কর্ম পরিকল্পনা, সেটা আমরা ঠিক করে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব, সেই জায়গাটাতে আমাদের মনোযোগটা বেশি থাকা জরুরি। সকল ষড়যন্ত্র আগেও ছিল, সবসময়ই থাকবে, এখনো রয়েছে। তো আমি বলবো সেই আলাপটাকে আমরা পাশ কাটিয়ে আমাদের মুখ্য আলাপটা আসলে হওয়া উচিত যে বাংলাদেশ আমরা কিভাবে বিনির্মাণ করতে যাচ্ছি এবং সেই জায়গায় আমাদের পরিকল্পনাটা। ধন্যবাদ প্রিন্স ভাই, আপনার কাছে ফিরি। আজকে বিএনপি মহাসচিবের একটা বক্তব্যের সূত্র ধরে, এক ফেসিবাদ বিদায় করে 90 ফেসিবাদের প্রশ্রয় দেওয়া যাবে না। হামলা লুটতরাজ বিএনপি জড়িত নয়, বরং যে যারা জড়িত তাদের বিএনপির কেউ নয়, এবং বিএনপি চেষ্টা করছে থামাতে। বিএনপি মহাসচিবের কোট করলাম। জামাতের আমির বলেছেন হসপিটালে রোগী দেখতে গিয়ে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় যাবে তারা যেন জালিম না হন, মানুষ যেন স্বস্তি নিরাপত্তায় থাকে। এই দুটোর সূত্র ধরে আমি ষড়যন্ত্রের যে জায়গা, এই বক্তব্যটা আমি আপনার যে প্রশ্নটা এটা পরে উত্তর দিচ্ছি। আপনি নাজিফা এবং রনিকে যে কথাগুলো প্রশ্নগুলো করেছেন, ওনারা যে উত্তর দিয়েছেন আমি তাদের উত্তরের সাথে একমত। আজকে বাংলাদেশের মানে এই যে ছাত্র গণবিপ্লবের যে বিজয়, যে অর্জন, এটাকে নস্যাৎ করার জন্য এটা কিন্তু পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। রনি যথার্থই বলেছে যে এই পতিত স্বৈরাচার আপনার সে ভারতে চলে গেল, সেখানে ভারত সরকারের মানে আতিথেয়তায় ভারতের একটি এয়ারবেজে প্রোটোকল নিয়ে সেখানে আছে, সেখান থেকে ফোন করে সে বাংলাদেশে তার কর্মীদেরকে বলছে 15ই আগস্ট তোমরা সবাই ঢাকা শহরে জমায়েত হও। এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। কোনোদিন তো 15ই আগস্টে আপনার সারা বাংলাদেশ থেকে তাদের লোকজন ঢাকায় আসতো না, যার যার অবস্থান থেকে তারা শ্রদ্ধা জানাতো। এইখানে একটা মার্চ টু ঢাকা নামে কর্মসূচি দিয়েছিল। হ্যাঁ, মার্চ টু 32 নম্বর 32। হ্যাঁ, তো এইটা এখানেই তাদের সেই ষড়যন্ত্রের গন্ধ
পাওয়া যায়। তারও 2 দিন আগে আপনার এই যে বিচার বিভাগে যে শেখ হাসিনা যাদেরকে বসিয়েছিল, ছাত্রলীগের সাবেক সহসভাপতি, প্রধান বিচারপতি, আপনার কি নাম ওনার, চলে গেল যে ফুল বেঞ্চ ডেকেছিল, হ্যাঁ ওনার প্রধান বিচারপতির নাম থেকে ভুলে গেছে, জি, তো যাই হোক কি হাসান, ওবায়দুল হাসান নামও মনে নেই। তো উনি কিন্তু ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ওই আপিল বিভাগে যারা ছিল অধিকাংশই ছাত্রলীগ করা, এবং তাদেরকে দিয়ে ফুল বেঞ্চ ডেকে আপনার সেখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ছাত্র গণ অভ্যুত্থানের গণবিপ্লবের যেটা শপথবদ্ধ বিচারপতি, হ্যাঁ শপথবদ্ধ, রাইট, তাদেরকে দিয়ে এইটাকে অবৈধ ঘোষণা করার একটা পরিকল্পনা নিয়েছিল। কিন্তু এই ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমরাও যখন এই খবর পেলাম বিভিন্ন সূত্র থেকে, সরকারের ভিতর থেকেই খবরগুলো এসছে আমাদের কাছে, তা আমরা বা প্রশাসনের ভিতর থেকে এসছে, আমরা সেখানে মানে ব্যাপকভাবে এটা প্রতিবাদ করাতে সেদিন তারা সেটা বাতিল করতে বাধ্য হয়েছে এবং তারা পদত্যাগ করেছে। তা আজকে এইখানেই তো ষড়যন্ত্রের আপনার পাওয়া যাচ্ছে। আর তার ছেলে, শেখ হাসিনার ছেলে আপনার কোথায় যুক্তরাষ্ট্রে বসে বলছে ভারতকে নেতৃত্ব দিতে বলছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য। কিভাবে ক্ষমতায় নিয়ে আসবে? 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। যদি ভারত এখানে নেতৃত্ব দেয় বাংলাদেশের 90 দিনের মধ্যে নির্বাচন করার ক্ষেত্রে, তাহলে সে নিশ্চিত আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটা কত বড় রাষ্ট্রদ্রোহী কথা! তো এগুলি কি আপনার ষড়যন্ত্রের ইঙ্গিত নয়? এখনো ষড়যন্ত্র চলছে এই রাষ্ট্রের, মানে ধাপে ধাপে বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, প্রশাসন বলেন, ধাপে ধাপে ব্যবসায়ী বলেন, বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে। তারা এই যে ছাত্র গণবিপ্লব, এটাকে মেনে নিতে পারেনি, এই জন্য তারা ষড়যন্ত্র করছে। আজকে আমাদের সকলের উচিত, যারা এই ছাত্র গণবিপ্লবকে আমরা ওন করি, আমরা ছিলাম, সকলের উচিত যে এই প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য। শুধু আমরা নই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু প্রতি বিপ্লবের কথা বলেছে, আশঙ্কা করেছে। আজকে দেশ বিদেশ থেকে এটা হচ্ছে, এবং সবচেয়ে বেশি হলো আমাদের প্রতিবেশী দেশ। আজকে সারা বিশ্বের কোথাও এই পতিত স্বৈরাচারকে আমরা গোটা দেশকে কি আসলে বলতে পারি? সেখানে তো হয়তো ক্ষমতাসীন যারা তারা হয়তো, কিন্তু আমরা এটাও দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কলকাতা সহ বিভিন্ন প্রদেশে আমাদের পক্ষে বলেছে জনগণ, ভারতের সব জনগণ বিপক্ষে। আমি ভারতের জনগণকে এখানে দায়ী করব না। জি জি, ভারতের জনগণ গণতন্ত্র প্রিয়, এবং তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল। কিন্তু ভারতের সরকার, প্রশাসন, তারা এই বাংলাদেশে তাদের যে রেজিম, এই আধিপত্য বিস্তার করার একমাত্র দল হচ্ছে, ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। 7ই জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রকাশ্যে বলেছেন ভারতের হাই কমিশনারের উপস্থিতিতে ঢাকেশ্বরী মন্দিরে যে এই 7ই জানুয়ারি নির্বাচনে আমরা কাউকে পাইনি, আমরা ভারতকে পাশে পেয়েছি, ভারতকে পাশে পেয়েছি। তার মানে কি? তার মানে তারপরে শেখ হাসিনা নিজে বলেছে ভারতকে আমি যা দিয়েছি চিরদিন ভারত সেটা মনে রাখবে। কি দিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, পরে জানতে পেরেছি। এখন ভারত 7ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো, সেটার প্রতিদান হিসাবে এবার শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি করে আসলো, এই রেল করিডোর ইত্যাদি ইত্যাদি, তো এগুলো তো তাদেরই আদান প্রদান, এই যে দাসত্বের যে ব্যাপারটা রনি বললো এখানে আসছে। আজকে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আমাদের মহাসচিবের বক্তব্য দিয়ে, দেখুন সমস্ত বিপ্লবের পরে সারা বিশ্বে সমস্ত যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে কিছু এনার্কি হয়, কিছু সুযোগ সন্ধানী থাকে, তারা আপনার এই বিপ্লবের সুযোগ নিয়ে তারা সেখানে অরাজকতা সৃষ্টি করতে চায়। যেমন ধরেন আজকে রাজবাড়িতে আওয়ামী লীগের এক এমপির বাড়ি আক্রান্ত হয়েছে, রাজবাড়িতে তার ফ্যাক্টরি আক্রান্ত হয়েছে। কে আক্রান্ত করলো? আওয়ামী লীগের আরেক গ্রুপ দিয়ে আক্রান্ত করলো। কেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা ওই এমপি এই নেতাকর্মীদেরকে নিগৃহীত করেছে, জেলে পাঠিয়েছে। তারা গন্ডগোল, দোষ হচ্ছে বিএনপির,
ছাত্রদের। আপনি আমি শেষ করি একটা লাইন। এরকম করে তারা এটা সৃষ্টি করছে, এই জন্য আমরা বলছি যে এগুলির সাথে কোনোভাবেই বিএনপি জড়িত নয়। হ্যাঁ, আমাদের লোক কিছু দুষ্ট প্রকৃতি, আর বিএনপি তো মাল্টি ক্লাস পার্টি, এখানে থাকতে পারে। আমরা এখানে জিরো টলারেন্সে গেছি। এই পর্যন্ত প্রায় ৭৮ জন আমাদের খুব প্রতিষ্ঠিত নেতাকর্মীদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। শুধু বহিষ্কারই নয়, ত্যাগীও ছিল, তারা ত্যাগীও ছিল। ওই ১২-১৫ বছরে জেল খেটেছে, মামলা হয়েছে, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কিন্তু কেউ বসে নাই, এগুলোকে থামানোর জন্য আমরা চেষ্টা করছি। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছি, প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। এরা কেউ বিএনপির কর্মী হতে পারে না। প্রিন্স ভাই, আমরা এই আলোচনায় ফিরবো এবং আসলে বিএনপির পক্ষ থেকে যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো কতটুকু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোমরা কিভাবে দেখছো, সেই আলোচনাও হয়তো যাবো, তবে আরেকটা বিরতি থেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের এরপর যে আরেকটা বিরতিতে যাচ্ছি, আগের মতোই সঙ্গে চাই তোমাদেরকে। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম ইমরান সারিফ প্রিন্স, জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিবের কাছে। আমরা ফিরছি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন সমন্বয়ক আজকে আছেন তাদের কাছে। আমি রনির কাছে এই প্রথম ফিরি। সেটি হচ্ছে যে একদম সাম্প্রতিক আজকের দিনের ঘটনা, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই 12 সিটি কর্পোরেশনের যে মেয়রশিপ অপসারণ করা হয়েছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সেইগুলো অপসারণ করা হয়েছে। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। গণহত্যার মামলা হিসেবে আসামি করা হয়েছে তাদের সাথে যে জোটে ছিল আহসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনোয়ার হোসেন মঞ্জু, তাদেরকেও, এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটি রিটও করা হয়েছে। এই বিষয়গুলো তোমরা কিভাবে দেখছো? আসলে এই 15 বছরে আওয়ামী লীগ এবং তার যারা সঙ্গীরা ছিল আর কি, এই যে হাসান হক ইনু বলেন, রাশেদ খান বলেন, এরা তো তাদের জোট সঙ্গী, এবং এই আন্দোলন চলমান থাকা অবস্থায়ও কিন্তু তারা কিন্তু মিটিং করেছিল জরুরি অবস্থা জারির আগে, এবং তারা এই জোট সঙ্গীরা তারা জরুরি অবস্থা জারির বিষয়ে তারা মত দিয়েছিল, কারফিউ জারি করার বিষয়ে তারা মত দিয়েছিল। এর মানে এই গণহত্যার সাথে তাদের সম্মতি ছিল। অবশ্যই তারা এই সম্মতি জায়গাতে তাদের তো বিচারের আওতায় আমাদেরকে আনতেই হবে। এবং আপনি যদি দেখেন যে এই 15 বছরে আওয়ামী লীগ এহেন কোনো অপকর্ম নাই তারা করে নাই। আপনার বণিক বার্তার নিউজ অনুসারে 15 বছরে আওয়ামী লীগ $150 বিলিয়ন তারা পাচার করেছে, যেটা বাংলা টাকায় হয় 18 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের 3-4 বছরের একটা বাজেট। সেই পরিমাণ টাকা তারা পাচার করেছে। সেখানে খেলাপি ঋণ আছে 1,82,000 কোটি টাকা। মানে স্রেফ আওয়ামী লীগ তার শোষণের মাধ্যমে একটা লুটতরাজের রাষ্ট্র কায়েম করেছে। তাদের পরিবারের সদস্য টিউলিপ, তার নামে অর্থ কেলেঙ্কারির বিষয় ইউকেতে অলরেডি তদন্ত শুরু হয়েছে। এবং প্রিন্স আলী ভাই বলেছেন যে কিভাবে তার ছেলে জয় হেলিকপ্টারে করে সে ইউএসএ ল্যান্ড করে। এইভাবে আসলে এদেশের মানুষের জনগণের সম্পদকে শুষে তারা একটা মানে অপরাজ্য কায়েম করেছে, এবং এই অপরাজ্য যারা যা কায়েম করেছে, মানুষকে ক্ষুধার্ত রেখে মানুষের সম্পত্তিকে হরণ করে, অবশ্যই তাদেরকে যারা এই সমর্থন করেছে এবং এর সাথে ছিল প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে তো আসলে আমাদের যে এই অভ্যুত্থানের এই জন অভ্যুত্থান যে মানুষের আকাঙ্ক্ষা, সেই জায়গাটা আমরা পরিপূর্ণ করতে পারবো না। মানুষের আকাঙ্ক্ষা হলো ফ্যাসিবাদের পতন এবং রিফরমেশন, রাষ্ট্রের একটা রিফরমেশন, ফ্যাসিবাদে যারা জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচার। এটা অবশ্য সকলের চাও, এটা আমার শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এটা আমি মনে করি 18 কোটি মানুষেরই একটা চাওয়ার জায়গা। আমি যাচ্ছি নাজিফা জান্নাত, ঠিক এই প্রশ্নের যদি তুমি উত্তর অ্যাড করতে চাও, সাথে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটও করা হয়েছে উচ্চ আদালতে, সেটি হয়তো বা বিচার কার্য পরে দেখব, কিন্তু তোমাদের চাওয়া কি বা ব্যক্তিগতভাবে তুমি কি মনে করো? আমি যদি আইনের জায়গা থেকে বলি, আমরা দেখেছি যে আমি যদি 71-এর প্রসঙ্গটা নিই, যে 71-এর যে গণহত্যা, সেখানে হচ্ছে জামাতের একটা
অংশগ্রহণ ছিল, পরবর্তীতে তাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তখন ওই সময়ে যারা জামাত অভিযোগ বলি, কারণ তারা কিন্তু দাবি করছে যে সেটিতে নাই, রাজনৈতিকভাবে তারা বলেছে যে দরকার নেই, এরকম একটু বিষয় আছে। আমরা একটু ব্যাখ্যা করতে চাই না, এই অভিযোগটা তো তাদের বিরুদ্ধে রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট অনেকেই মানবাধিকারের এই যে যুদ্ধ অপরাধের ভিত্তিতে তাদের ফাঁসিও কার্যকর হয়েছে, আমরা দেখেছি। সেটা হয়েছে কিন্তু আন্তর্জাতিক আদালতে। এবং তখন কিন্তু বাংলাদেশের মানুষের জায়গা একটা অভিমত ছিল একটা গুরুত্বপূর্ণ অংশের, যে জামাতকে আসলে দল হিসেবে কি নিষিদ্ধ করা যায় কিনা, তাদের নিষিদ্ধের একটা দাবি উঠেছিল। তো আওয়ামী লীগ সরকার যখন এই শাসনামলে ছিল, তারা এটা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতি বলতে তখন তাদের আইনের জায়গা থেকে বা তাদের পলিসি মেকিং এর জায়গা থেকে তারা বলেছিল যে তারা এটা চেষ্টা করবে, জামাতকে নিষিদ্ধ করার যে জায়গাটা, দল হিসেবে নিষিদ্ধ করার জায়গাটা, সেটা তারা চেষ্টা করবে। এবং আমাদের এইটার বিচার কার্যক্রম তো হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আন্ডারে। তো সেখানে পরবর্তীতে কিন্তু জামাতকে দল হিসেবে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেটাতে ঢোকা যায়নি। কারণ আপনি ব্যক্তিকে হচ্ছে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারেন, কিন্তু কোনো দলকে আসলে আপনি নিষিদ্ধ করতে পারেন কিনা, সেটা ওই যে আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে এটা স্পষ্ট কোনো ধারা ছিল না। এবং আমাদের দেশেও যে আইন ব্যবস্থা রয়েছে, সেখানে একটা পুরো দলকে আসলে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা, সেটা সম্পর্কে কিন্তু নির্দিষ্ট কোনো বিধিমালা আমাদের নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো, এখন যখন আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার যে আওয়াজ উঠছে, সেই জায়গা থেকে আমি বলবো এই যে ব্যক্তি ধরে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই ফ্যাসিবাদী সরকারের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন অপকর্মে বা এই ছাত্রদের বুকে গুলি মারার ক্ষেত্রে যাদের পক্ষ থেকে নির্দেশ এসেছিল, তাদের অনেককেই গ্রেফতার করা হচ্ছে। কিন্তু দল হিসেবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, সেটা আমাদের যে দেশের বিধিমালা, সেইটাতে এখনো সুস্পষ্ট না। এবং আমাদেরকে যদি এই প্রসঙ্গ টানতে হয়, তাহলে আমরা যদি এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে থাকি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে জায়গাটা, সেটা যদি আমাদের করতে হয়, আমরা যে তার বিরুদ্ধে যে খুনের অভিযোগগুলো আনছি, সেটা যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে এইটার সাথে যারা জড়িত ছিল, মানে বাংলাদেশেই যাদের জামাত প্রসঙ্গে যে আলোচনা উঠেছিল, তাদের দলকে যে নিষিদ্ধ করার জায়গাটা, এই দুইটাকে আমাদের দেখতে হবে আর কি। মানে এই সময় এসে যদি জামাতের কেউ বলতে চায় যে একটা দলকে নিষিদ্ধ করে দিতে হবে আমার, তাহলে এই একই আলাপ কিন্তু তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। তো আমরা বলবো যে আমাদের জায়গা থেকে এটা আমাদের আইনের যে বিধিমালা, সেখানে গত সরকার নিষিদ্ধের, তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিয়েছিল। না না না, সেটা তারা নিষিদ্ধ করেছে কিনা আমি সেটা বলবো না, আমি বলছি যে এটাকে আসলে করা যায় কিনা, এটা আমাদের আইনগত জায়গা থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। নির্বাহী আদেশ তো শেখ হাসিনা, সে তো রাষ্ট্রের 99% পাওয়ার ব্যবহার করতে পারে, আমাদের সংবিধানের যে স্ট্রাকচার, তো সেইটা তো আর আমরা তো এটা রিফরমেশন চাই। ব্রিটেনের রানীর যে ক্ষমতা, তার থেকে অধিক ক্ষমতা আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দল থেকে নিষিদ্ধ, একটি পুরো দলকে নিষিদ্ধ করা যায় কিনা এরকম ভাবে, সেটা আসলে এই সময়ের যেই আইনের ধারাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট হতে হবে। এবং আমরা বলবো যে আমরা বলবো যে এটা সবসময়ই প্রযোজ্য হবে। আমরা তখনই একটি ফ্যাসিবাদী কাঠামো এই সময় এসেও আমরা হয়ে উঠবো না, যদি আমাদেরকে এটা আমরা নিশ্চিত করি যে যারা অন্যায় করেছে তারাই আসলে অন্যায়ের শাস্তি হিসেবে আইনের আওতায় আসবে। কিন্তু কোনো যদি নিরপরাধ ব্যক্তি থাকে, যাকে আসলে আপনি সে অন্যায় না করবার পরেও আপনি তাকে আইনের কাঠামোতে আনতে চান, তাকে আসলে ঢালাওভাবে আপনি আইন দোষী হিসেবে সাব্যস্ত করতে চান, সেই বিষয়ে কিন্তু আমাদের সংবেদনশীল থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি এই জায়গায় লয়ার যারা করেছেন তারা বলছে যে গণহত্যার দায়ে নিষিদ্ধ করার যে রিটটা করেছে ব্যক্তিগত না, গণহত্যার দায়ে এই দলটিকে নিষিদ্ধের তারা আসলে সেটা আমি একটু বলি। এখানে আসলে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই, আমরা মব জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই না। রাইট, আপনি যদি দেখেন তাহলে যুদ্ধবাদীর যে বিচারটা আওয়ামী লীগ করেছে, এটা ছিল একটা মব জাস্টিস। তারা তাদের লোকজনকে শাহবাগে জড়ো করেছে, জড়ো করে বলেছে আমরা যুদ্ধবাদীদের বিচার চাই, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে একটা জায়গায় নাটকের মঞ্চস্থ করা হয়েছিল, যেখানে আন্তর্জাতিক কোনো রুলস অফ লকে ফলো করা হয় নাই। রায়ের প্রিন্টগুলো গণভবন থেকে যেত, আমরা এরকম অনেক কিছু শুনতে পেরেছি এবং এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো আমাদের যে বর্তমানে আইন উপদেষ্টা আছে, সে দেখবেন যে অলরেডি সে ঘোষণা দিয়েছে যে এই যে গণহত্যা, এই গণহত্যার বিচার হবে জাতীয় সংঘের আন্ডারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে,
যেন এইভাবে আমরা মব জাস্টিসের জায়গা দিয়ে যেন আমরা আওয়ামী লীগের মতো একটা কালো অধ্যায় সৃষ্টি না করতে পারি। আমরা চাই সুষ্ঠু বিচার, এবং সুষ্ঠু বিচার হোক। যদি তারা যদি দোষী সাব্যস্ত হয়, তারা যদি তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় তারা পার্টি হিসাবে এই গণহত্যার সাথে ইনভলভ, অবশ্যই ইনভলভ, কারণ এই যে সাধারণ ছাত্রদের উপর মুহূর্ত গুলি চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ, হাজার হাজার ফুটেজ অনলাইনে আপনারাও দেখেছেন এবং ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গা থেকে যদি আদালত সিদ্ধান্ত নেয় যে না, এই গণহত্যার দায় একটা রাজনৈতিক সংগঠন তারা রান করতে পারে না, সেটা তো অবশ্যই আমরা আদালতের রায়কে মেনে নেব। প্রিন্স ভাই, আমি আসছি, ইতিমধ্যেই আমি ওদেরকেও বলেছি যে এটা যদিও আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করছেন, এই যে মেয়র জনপ্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসক নিয়োগ করা হলো, আজকে বলেছেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি মূল চ্যালেঞ্জ, এর সাথে এই যে প্রশাসনে যারা স্থানীয় সরকার পরিচালনা করতেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এটি কি আরেকটা চ্যালেঞ্জে আবার জায়গা তৈরি হবে কিনা? দেখুন, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারা কি আসলেই জনপ্রতিনিধি ছিল না আওয়ামী লীগের প্রতিনিধি ছিল? এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো বিস্তর অভিযোগ ছিল। এগুলি কি নির্বাচনের নামে তো নাটক হয়েছে, প্রহসন হয়েছে, এগুলি তো কোনো নির্বাচন হয়নি। তো এটা কাকে আপনি জনপ্রতিনিধি বলবেন? তাই যদি হয়ে থাকে তাহলে তো ওই যে দামি সংসদ, তো ওরাও তাহলে জনপ্রতিনিধি ছিল। এরা জনপ্রতিনিধি ছিল না, এরা নির্বাচনের নামে প্রহসন করে আওয়ামী লীগের প্রতিনিধিদেরকে তারা ওই স্থানীয় সরকারে বসিয়ে দিয়েছে। তারা কি করেছে? লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবের হক মেরে খেয়েছে, ত্রাণ মেরে খেয়েছে, 100 দিনের কর্মসূচি মেরে খেয়েছে, 40 দিনের কর্মসূচি মেরে খেয়েছে, বিধবা ভাতা মেরে খেয়েছে, এবং কারা করেছে? নিজেরা আওয়ামী লীগের সহ এই কাজটি করেছে। এইটা হলো, আর এরা যদি থাকতো তাহলে এরা হচ্ছে এইসব মানে অফিসে যদি এরা বসতো তাহলে এইসব অফিসগুলো আওয়ামী লীগের অফিসে পরিণত হতো। এদেরকে কেন্দ্র করে ওই হত্যাকারীরা আবার সক্রিয় হতো, তখন জনগণ এদের বিরুদ্ধে ক্ষিপ্ত হতো, তখন আরেকটা সংঘাত তৈরি হতো, আরও ব্লাডশেড হতো, রক্তপাত হতো, লাশ পড়তো। এই দায়িত্বকে আমি না আপনি নিব, কেউ নিতে পারে না, সরকার নিতে পারে না। সেই কারণে সরকার যেটা ভালো মনে করেছে, কালকে এই আইনটা সংশোধন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এগুলো বাতিল করেছে, এবং এদেরকে বিচারের আওতায় আনতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িত ছিল। আপনি দেখেছেন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, অনেক সাবেক সচিবও আছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রাও পাওয়া যাচ্ছে, এটি আপনি দেখেছেন। আমরা তো বারবার বলেছি, আপনারা তখন বিশ্বাস করেননি। আমরা এই টকশোতেই বলেছি যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটা সুবিধা ভোগী শ্রেণী তৈরি করেছে, সুবিধাবাদী না, শুধু সুবিধা ভোগ করে তাদের উপর নির্ভর করে এরা ক্ষমতায় আছে। এই সচিব আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো ছিলই, নেতারা তো ছিলই, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই সচিবদেরকে অন্যায় কাজ, দুর্নীতি কাজ করার সুযোগ করে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা, আপনার জিবির হারুন কিভাবে আপনার একটা রিসোর্টের মালিক হয়? কত কোটি টাকা সে, কত শত কোটি টাকা সে এখানে ইনভেস্ট করেছে, আপনি গিয়েছেন? আপনি যদি না দিয়ে থাকেন আমি আপনাকে বলবো, ছবিতে দেখেছি, আপনি যেয়ে দেখেন ওখানে কি করেছে। এরকম হারুনের মতো শত শত হারুন প্রশাসনে আছে, তারা এরকম রিসোর্ট করেছে, জনগণের জমি দখল করে নিয়েছে। তো এদের বাড়িতে কোটি কোটি টাকা, কেন শত কোটি টাকা পাওয়া যাবে। আমরা সরকারের কাছে, আমরা এখনো, কেন সরকার তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে না, এটি হচ্ছে কথা। জি স্যার, প্রিন্স ভাই, আজকে আপনাকে একটু কম সময় আমি একটা লাইন শেষ করি যে আমার মানে ছোট ভাই রনি একটা কথা বলেছে, আমরা ইনক্লুসিভ বাংলাদেশ করছি। 1 মিনিটের মধ্যে আমি একমত তার সাথে। আজকে এই যে রাষ্ট্রকে তারা যে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম, আমরাও কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা 31 দফা দিয়েছি সকল রাজনৈতিক দল মিলে। এবং আজকে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, তারুণ্যের যে সেন্টিমেন্ট, এটাকে আমরা ধারণ করতে চাই। তাদের যে বক্তব্য আছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেগুলো আমাদের কর্মসূচিতে আমরা অন্তর্ভুক্ত করতে চাই, করে আমরা সকলে মিলে আমরা এই রাষ্ট্রকে একটা পৃথিবীর বুকে একটা বাসযোগ্য একটা রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে স্বৈরাচারের কোনো উত্থান ঘটবে না, এবং এখানে প্রশাসনের লোকজন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে আবার জনগণের উপর নির্যাতন চালাবে না, এরকম একটি আমরা করতে চাই, আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। জি প্রিন্স ভাই, এক কথায় উত্তর। আসলে আমরা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জনের
মুখ থেকে শুনেছি যে তারা চিন্তা করছে, এখনো সিদ্ধান্তে আসেনি যে তারা রাজনৈতিক দল করবে কিনা। করলে কি আপনারা স্বাগত জানাবেন? আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। রাজনীতির ময়দানে রাজনীতি দিয়ে রাজনৈতিক দলকে মোকাবেলা করতে চাই, ফেস করতে চাই। অনেক ধন্যবাদ। সেটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। জি, তোমার কাছে একটু ফিরে রনি, সেটি হচ্ছে রাজনৈতিক দল কবে আত্মপ্রকাশ করবে? একদমই ছোট করে, আসলে 30 সেকেন্ডের মধ্যে। যেই বক্তব্যটা প্রকাশ হয়েছিল সেটা আসলে সঠিক বক্তব্য নয়। এখনো সিদ্ধান্ত আমরা আসলে ওইভাবে এখনো সিদ্ধান্তে পৌঁছেনি যে আমরা রাজনৈতিক দল ঘোষণা করব, কিন্তু সময় সাপেক্ষে সেটা হয়তো বা আলোচনায় আসতে পারে। ভবিষ্যৎ অনিশ্চিত, সব সময় ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু সেটা যে এখনই হচ্ছে এরকমের গ্যারান্টি আমরা হতে পারে ভবিষ্যতে। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ওকে, আমরা ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু সেই ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, সেজন্য দর্শকদের জন্য কিছু বলার থাকলে 30 সেকেন্ডের মধ্যে একটু বলতে হবে আমাদের দর্শকদের জন্য। আমরা একদম শেষ সময়। আসলে দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলা যে কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কারণ বিন্দু বিন্দু বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই যে ফ্যাসিবাদ তো আজকে একদিনে ঝেঁকে বসে নাই, এটা 15 বছরে ঝেঁকে বসেছে। যদি আমরা সেই 2013-14 সালের যে নির্বাচনটা ছিল বিতর্কিত, আমরা ওখানে যেতে পারবো না একদমই। সেই জায়গা থেকে আমি মানে একটাই কথা যে কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। যে কোনো জায়গায় যে কোনো অন্যায় হলে আপনাদের জায়গা থেকে প্রোটেস্ট করুন। অন্যায় কখনো ন্যায়ের কাছে বিজয়ী হতে পারে না। অনেক ধন্যবাদ নাজিফা জান্নাত। 30 সেকেন্ড সময়, দর্শকদের জন্য কোনো কিছু বলার থাকলে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ আমাদের যেই চিন্তা ভাবনা সেটা আমরা একটা জায়গায় রাখতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের যে বিনির্মাণ, সেখানে আসলে যাতে আমরা ইনক্লুসিভ থাকি এবং আমাদের যে জবাবদিহিতার কারণে আমাদের যে ফ্যাসিবাদদের উত্থান হয়েছিল সেই জবাবদিহিতা যাতে সামনের বাংলাদেশে থাকে, আমরা যাতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে না যাই। এবং আসাদ বিন রনি যেটা বললেন সেই জায়গা থেকেও আমি বলবো যে আমাদেরকে আসলে অন্যায়ের বিরুদ্ধে অনমনীয় থাকার যে জায়গা, সেটা আমাদেরকে সবসময় আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে হবে। এবং এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আমাদের সামনের সময়ের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে পারবো, যেখানে মানুষ তার মানবিক মর্যাদা নিয়ে বাঁচবে এবং একই সাথে হচ্ছে তাদের জবাবদিহিতার যে জায়গা সেটা যেই হোক না কেন সেটা আমরা নিশ্চিত করতে পারবো। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই, আপনাকেও আমি 30 সেকেন্ড দিতে পারবো। জি ধন্যবাদ। আজকে আলোচনা থেকে যেটা উঠে আসলো যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সকলের জন্য অবস্থান থাকবে এবং সেখানে ইনক্লুসিভ বাংলাদেশ, খুব ভালো একটা কথা। এবং আমাদের দলের যে আমরা রূপরেখা ঘোষণা করেছি একটা রেইনবো সোসাইটি, সেখানে সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা কিন্তু এগোতে চাই এবং একটা কল্যাণকর রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই পথে আমরা যাত্রা শুরু করেছি। আমরা সরকারকেও, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টা দিতে চাই যে কিছু সংস্কার করে আমরা যেন একটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা সেই জিনিসটা তৈরি করতে পারি। অনেক অনেক ধন্যবাদ ইমরান সানি প্রিন্স এবং অসংখ্য ধন্যবাদ নাজিফা জান্নাত, আসাদ বিন রনি, তোমাদের দুজনকে। আসলে দর্শকদের কাছ থেকে তোমাদেরকে আপনি বলার জন্য আগ্রহের একটা জায়গা আছে, কিন্তু দর্শকদেরও বলি আমরা কিন্তু আগেই অনুমতি নিয়ে নিয়েছি তুমি যে আপনের জায়গা থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকের অতিথিদের সাথে একই সুরে বলতে চাই, আসলে আমাদের অফলাইনে থাকা অবস্থায় এদের সাথে কথা হচ্ছিল যে এই গণ অভ্যুত্থানের পেছনে শুধুমাত্র সামনে যারা আসে তারা নয়, পেছনেও অনেকেই থাকেন। আমাদের এই ক্যামেরার পেছনে যেরকম রয়েছেন তেমনি যাদেরকে হয়তো দেখা যায়নি, তাদের প্রতিও কিন্তু আজকের অনুষ্ঠান থেকে সশ্রদ্ধ সালাম। আসুন সবাই মিলে এই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়ি। যে স্বপ্ন দেখেছিলেন ৭১ মুক্তিযোদ্ধারা, যে স্বপ্ন নিয়ে বিজয় হয়েছে এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মাধ্যমে, এবং দীর্ঘদিন যে বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন অসংখ্য মানুষ, শহীদ হয়েছেন অসংখ্য, আত্মত্যাগ করেছেন, সেই বাংলাদেশ চলার পথে আসুন আমাদের যার যার জায়গা থেকে একটু হলেও অবদান রাখি। আল্লাহ হাফেজ।